ভেক্টরের এই চ্যাপ্টারে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভেক্টর ক্যালকুলাস এবং এই টপিকটি মূলত এর আগে ইন্টারমিডিয়েটের বইয়ে বা পদার্থবিজ্ঞানের এই টপিকটি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সম্প্রতি এটি যুক্ত করা হয়েছে। এখন ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমত যে বিষয়টি নিয়ে জানতে হবে সেটি হচ্ছে অন্তরীকরণ কি। অন্তরীকরণ অন্তরীকরণ যাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নামে আমাদের উচ্চতর গণিতের কিন্তু একটি টপিক রয়েছে এবং অনেকগুলো চ্যাপ্টার বিস্তারিত এখানে আলোচনা করা হবে। জাস্ট আমাদের এই ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে সংক্ষেপে জানার জন্য যে বিষয়টি জানতে হবে অন্তরীকরণ মূলত কি। এখন অন্তরীকরণ মূলত কি করে? পরিবর্তনের হার বের করে, যাকে আমরা ডিডি এক্স বলে চিনি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে পরিবর্তন। আর আমি যখন ডিডি ওয়াই লিখবো তখন হচ্ছে কি ওয়াই এর সাপেক্ষে পরিবর্তন, আর যখন ডিটি লিখবো তখন হচ্ছে কি সময়ের সাপেক্ষে পরিবর্তন। আমরা পদার্থবিজ্ঞানে পড়ে আসছিলাম এরকম সময়ের সাপেক্ষে, এই যে সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন এস, তাকে কি বলা হয়? বেগ বলা হয় ভি। অনুরূপভাবে আমি যদি বলি সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে ত্বরণ, যা আমরা এ দ্বারা প্রকাশ করি। তো সিমিলারলি অন্তরীকরণের বেসিক যে অপারেটরটি সেটি হচ্ছে ডিডিএক্স অথবা ডিডিওয়াই অথবা ডিটি, আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন অন্তরীকরণটা মূলত হচ্ছে দুই ধরনের। অন্তরীকরণ এটা মূলত দুই ধরনের হয়। একটি হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, পূর্ণ, তাকে আমরা টোটাল লিখতে পারি, টোটাল পূর্ণ অন্তরীকরণ, পূর্ণ অন্তরীকরণ। এবং অপরটি হচ্ছে আংশিক অন্তরীকরণ, পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণ। এটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়েশন আর এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক, আংশিক পরিবর্তনের হার বের করবে, আর এখানে পূর্ণ অন্তরীকরণ মানে হচ্ছে কি ও সম্পূর্ণরূপে পরিবর্তনের হার বের করবে। এখন এই পরিবর্তনের হার আমরা কিভাবে বের করতে পারি একটু এখানে যে উল্লেখ করা প্রয়োজন। অন্তরীকরণের বেসিক দুটি সূত্র, এক নাম্বার সেটি হচ্ছে, এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করা হবে। তো দেখো ডিডিএক্স অফ, এখন ডিডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে কোনো একটি চলকের পরিবর্তন, অন্য একটি চলকের পরিবর্তন, যেটি হবে স্বাধীন চলক। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় এন সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এক্স এর মান এক কমে যাবে। যেমন আমি যদি একটি এক্সাম্পল দিয়ে দিই, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 8, তাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় 8 সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 7 হবে, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ারটা এক কমে যাবে। অনুরূপভাবে এদিকে দেখো ডিডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন, এই ফাংশনের পরিবর্তন। এখানে আমি যে চলকের কথা লিখছি বা চলক লিখছি, এখানে এক্স টু দি পাওয়ার এন কেবল একটি চলক। এমন কতগুলো ফাংশন দেওয়া থাকতে পারে যেখানে চলকের সংখ্যা একাধিক। যেমন আমি যদি বলি y is equal to 2x square plus 5xz, যদি এরকম হয়, এখানে চলক হচ্ছে দুটি, একটি হচ্ছে x এবং অপরটি হচ্ছে z। তো কোনো একটি ফাংশনের মধ্যে যখন দুটি চলক থাকবে তখন ওই ফাংশনের পরিবর্তন বের করার জন্য নতুন আরেকটি সূত্র, সেটি হচ্ছে ডিডিএক্স অফ ইউভি। ডিডিএক্স অফ ইউভি, ইউ হচ্ছে একটি ফাংশন, বি হচ্ছে কি অপর আরেকটি ফাংশন, অথবা তোমরা এভাবে করতে পারো, ইউ হচ্ছে একটি চলক এবং বি হচ্ছে কি অপর আরেকটি চলক, যেগুলোকে স্বাধীন চলক বলতেছি আমরা।
তাহলে দুটি ফাংশন যদি গুণ আকারে দেওয়া থাকে, তাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তখন কিভাবে করতে হয়? ইউ কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন বা বি এর পরিবর্তন প্লাস বি কে রেখে ডিডিএক্স অফ ইউ, ইউ এর পরিবর্তন, ইউ কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন প্লাস বি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। এটি হচ্ছে দুই চলক বিশিষ্ট কোন একটি ফাংশনের অন্তরীকরণ বের করার যে সূত্র। তাহলে এই দুটি সূত্র ব্যবহার করে আমরা পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণ এটা সহজে ব্যাখ্যা করতে পারি। এখন পূর্ণ অন্তরীকরণটা আমি একটা লিখলাম, বললাম ডিডিএক্স ডিডিএক্স ডিডিএক্স, এই যে পূর্ণ অন্তরীকরণের যে অপারেটরটি তাকে ডিডিএক্স অথবা ডিডিওয়াই অথবা ডিডিজেড। যখন ডিডিএক্স লিখবো তখন এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার বের করবো আমরা, যখন ডিডিওয়াই লিখবো তখন ওয়াই এর সাপেক্ষে পরিবর্তনের হার, যখন ডিডিজেড লিখবো তখন হচ্ছে কি জেড এর সাপেক্ষে পরিবর্তনের হার। এখন এক্স এর সাপেক্ষে যদি আমি এমন একটি ফাংশন এখানে ডিফারেন্সিয়েট করি, ধরে দিলাম এখানে এক্স আর হচ্ছে কি ওয়াই, এক্স এবং ওয়াই, তাহলে এই এক্স এবং ওয়াই কে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এখানে এক্স একটি চলক এবং ওয়াই হচ্ছে অপর আরেকটি চলক। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হলে কিভাবে করতে হবে? অন্তরীকরণের যে আমি দুটি সূত্র এখানে লিখে রাখছি, তার দ্বিতীয় যে সূত্রটি ওটা আমরা এখানে প্রয়োগ করব। এক্স কে রেখে এই যে এই এক্স কে রেখে কাকে ডিফারেন্সিয়েশন? ডিডিএক্স অফ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এরপর প্লাস এটা হচ্ছে আমাদের এক্স, এই এক্স তাকে ধরে নিব আমরা ইউ, এবং এটা হচ্ছে কি বি। ইউ কে রেখে দ্যাট মিন্স এক্স কে রেখে ওয়াই এর পরিবর্তন, তারপর প্লাস ওয়াই কে রেখে কার পরিবর্তন? এক্স এর পরিবর্তন। তাহলে এইগুলো ক্যালকুলেট করলে যা পাওয়া যায় তা হচ্ছে এই পূর্ণ অন্তরীকরণের যে ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিএক্স তা বা এই ফাংশনের পরিবর্তনের ফলাফল পাওয়া যাবে। তো সিমিলারলি এখন আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে দেখো, যখন আমরা ডিডিএক্স অফ এক্স ওয়াই দিব, ডিডিএক্স অফ এক্স ওয়াই, এই যে এই ডিডিএক্স এবং এই ডিডিএক্স এর মধ্যে পার্থক্য একটু খেয়াল করো। যেহেতু এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ ও সম্পূর্ণরূপে সবগুলো চলকের পরিবর্তন বের করে না, কেবল একটি চলকের পরিবর্তন বের করে। যখন আমরা এক্স এর সাপেক্ষে এর পরিবর্তন বের করব, তখন এখানে কেবল এক্স যেগুলো থাকবে এগুলো হচ্ছে স্বাধীন চলক এবং বাকি সবগুলো হচ্ছে কি অধীন চলক। তাহলে এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সুতরাং এই ফাংশনের ভিতর এক্স যেগুলো থাকবে কেবল ওইগুলোই হচ্ছে চলক এবং বাকি সবগুলো ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক কোনটি? ওয়াই হবে, এবং চলক কোনটি? এক্স। তাহলে আমরা যদি এর ডিফারেন্সিয়েশন বের করি, ওয়াই কে রেখে দিব যেহেতু ওয়াই হচ্ছে ধ্রুবক, কাকে ডিফারেন্সিয়েট করবো? এক্স কে। তাহলে ডিডিএক্স অফ এক্স সমান সমান ওয়াই। এখন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কোন নিয়মে? এই যে এক্স টু দি পাওয়ার এন, তাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় এন সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। আর এখানে ওয়াই সরি এক্স এর পাওয়ার কত? ওয়ান, ওয়ান সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস ওয়াই এক্স টু দি পাওয়ার জিরো। আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। তাহলে ওয়াই ইন্টু ওয়ান, দ্যাট মিনস কত হবে? ওয়াই হবে। তাহলে এই ফলাফলটি পাওয়া যাবে আংশিক অন্তরীকরণ। তাহলে দেখো এই আংশিক অন্তরীকরণ এবং পূর্ণ অন্তরীকরণের মধ্যে একটি বেসিক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এখানে কি এক্স এবং ওয়াই দুটির পরিবর্তনের হার বের করা হয়, আর এক্ষেত্রে কেবল যখন আমরা ডিডিএক্স লিখবো কেবল এক্স এর পরিবর্তন বের করা হয়, আর বাকিটা হচ্ছে কি অপরিবর্তন থেকে যায়। সিমিলারলি আমরা যখন ডিডি ওয়াই লিখবো কেবল ওয়াই এর চলক মানে ওয়াইটা হবে এখানে চলক, ওয়াই এর পরিবর্তন বের করবে আর এক্সটা এখানে ধ্রুবক থাকবে। তাহলে এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। এখন পূর্ণ অন্তরীকরণের যে আমি ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিএক্স এখানে ডিনোট করছি, এখানে হচ্ছে ডিডিএক্স। তাহলে আমরা কিভাবে চিনব কোন অপারেটরটি পূর্ণ অন্তরীকরণের জন্য এবং কোন অপারেটরটি আংশিক অন্তরীকরণের জন্য? এই আংশিক অন্তরীকরণ এবং পূর্ণ অন্তরীকরণ এটা সেপারেটলি বা ভিন্নভাবে বোঝানোর জন্য কি করা হয়? এই আংশিক অন্তরীকরণের চিহ্নকে
পরিবর্তন করা হয়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল ডেল এক্স, ডেল এক্স এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে যখন আমরা ডেল এক্স লিখবো তখন বলা হবে এক্স অক্ষের সাপেক্ষে পরিবর্তন হবে বা এক্স এর সাপেক্ষে পরিবর্তন। সিমিলারলি যখন আমরা ডেল ওয়াই লিখবো তখন হচ্ছে কি ওয়াই এর সাপেক্ষে পরিবর্তন, অর্থাৎ ওয়াই যেগুলো থাকবে ওগুলো হচ্ছে চলক, বাকি সবগুলো ধ্রুবক। সিমিলারলি যখন ডেল জেড লিখবো তখন ফাংশনের মধ্যে জেড যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে চলক এবং বাকি সবগুলো ধ্রুবক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পূর্ণ অন্তরীকরণের যে অপারেটরটি সেটি কি হতে পারে? ডি এক্স হতে পারে, অথবা ডি ওয়াই হতে পারে, অথবা ডি জেড হতে পারে, অথবা ডিটি এন্ড সো অন। এইগুলো হচ্ছে মূলত কি পূর্ণ অন্তরীকরণের কি অপারেটর, পূর্ণ অন্তরীকরণের অপারেটর বলা হয়। তো সিমিলারলি আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন ডেল এক্স হবে, তারপর ডেল ওয়াই, ডেল জেড এন্ড সো অন। এগুলো হচ্ছে মূলত আংশিক অন্তরীকরণের অপারেটর, আংশিক অন্তরীকরণের অপারেটর। তাহলে বোঝাই গেল পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণের মধ্যে পার্থক্য। পূর্ণ অন্তরীকরণ কি করবে? কোন একটি ফাংশনের মধ্যে যতগুলো স্বাধীন চলক থাকবে সবগুলোর পরিবর্তনের হার বের করবে। আর আংশিক অন্তরীকরণ কি করবে? কেবল যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় বা যার সাপেক্ষে অন্তরীকরণ বের করা হয় কেবল সেই চলকের পরিবর্তন বের করবে, আর বাকি সবগুলো হচ্ছে কি থাকবে? ধ্রুবক থাকবে। এটি হচ্ছে আমাদের অন্তরীকরণের মেইন আইডিয়া। এখন এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা কি করব? ফিল্ড নিয়ে আলোচনা করব। ফিল্ড বা ক্ষেত্র, এখানে দিলাম আমি ফিল্ড বা ক্ষেত্র, ফিল্ড বা ক্ষেত্র। এখন ফিল্ড বলতে এখানে মাঠ বোঝাচ্ছে না, ফিল্ড বলতে এখানে ক্ষেত্র। এখন ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে ফিল্ড দুই ধরনের হয়। দুই ধরনের ফিল্ড, একটি হচ্ছে স্কেলার ফিল্ড বলা হয় বা আমরা তাকে বাংলা লিখবো স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। এবং অপরটি নাম্বার 2 সেটি হচ্ছে ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। নাম থেকে বোঝা যাচ্ছে স্কেলার ক্ষেত্র মানে হচ্ছে যে ক্ষেত্রের মধ্যে কেবল কি থাকবে? মান থাকবে, মান আছে কিন্তু কি নেই? কিন্তু দিক নেই। মান আছে কিন্তু দিক নেই, মান আছে কিন্তু দিক নেই। আর ভেক্টর ক্ষেত্র নাম থেকে বোঝা যাচ্ছে এখানে কি? মান ও দিক, মান ও দিক উভয়ই আছে, মান এবং দিক উভয়টি রয়েছে, সেটি হচ্ছে কি ভেক্টর ক্ষেত্র। এখন আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই স্কেলার ক্ষেত্র কি? যে ক্ষেত্রের কেবল মান রয়েছে কিন্তু দিক নেই তাকে বলা হয় স্কেলার ক্ষেত্র। আর ভেক্টর ক্ষেত্র মানে হচ্ছে যে ক্ষেত্রের মান এবং দিক উভয়টি রয়েছে তাকে বলা হয় ভেক্টর ক্ষেত্র। তো এখন স্কেলার ক্ষেত্রের একটি উদাহরণ কি হতে পারে? যেমন আমি যদি বলি এই রুমের মধ্যে সব জায়গায় বা সব বিন্দুতে কি তাপমাত্রা একই হবে? হয়তো ভিন্ন ভিন্ন পাওয়া যাবে। আর আমি যদি বলি একটা লাইট বা আলো, আমি কোনো একটা জায়গায় যদি সুইচটাকে বা লাইটের সুইচ অন করি লাইট জ্বলবে, তাহলে এই লাইটের আশেপাশে যে আমরা আলোর ইন্টেন্সিটি পাবো বা আলোর তীব্রতা পাবো, অদূরে কোনো একটা জায়গায় আলোর তীব্রতা কিন্তু এত বেশি পাবো না। তাহলে এখানে সব জায়গায় আলোর তীব্রতা কিন্তু সমান না। সিমিলারলি টেম্পারেচারও কি ভিন্ন ভিন্ন হতে পারে। এখন এই লাইটের ইন্টেন্সিটি বা তীব্রতা বোঝানোর জন্য আমরা কি লাইটের তীব্রতা যদি আমি বলি 8, তখন এই 8 দ্বারা কি আমি কি 8i লিখি, আর 8i লিখি না বা 7j এভাবে লিখি না, অর্থাৎ এখানে তীব্রতার কিন্তু কোনো কি নেই, দিক নেই। তো সিমিলারলি আমি যদি বলি একটা রুমের ভিতরে
এই পয়েন্টের একটা নির্দিষ্ট পয়েন্টের টেম্পারেচার ধরলাম 25°C। আমরা তো কোনোদিন লিখি না যে 25°C তাপমাত্রা উত্তর দিকে এভাবে বলি না, অথবা 25°C তাপমাত্রা দক্ষিণ দিকে এভাবে বলি না, বা 25°C তাপমাত্রা কোণার দিকে এভাবে বলি না। তাহলে আমরা কেবল বলি এই পয়েন্টে তাপমাত্রা হচ্ছে 25°C। সুতরাং এখানে টেম্পারেচারের যে ক্ষেত্র বা আলোর ইন্টেন্সিটি বা তীব্রতার মূলত যে ক্ষেত্র, এগুলো হচ্ছে সবগুলো স্কেলার ক্ষেত্র, যার কেবল মান রয়েছে কিন্তু দিক নেই, তাহলে সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। এখন ভেক্টর ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন আমরা যদি কোনো একটি চার্জের কথা বলি, চার্জ দিলাম একটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ, তাহলে প্রত্যেকটি চার্জের মধ্যে একটা কি রয়েছে, একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, একটি তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্র কি, কোনো একটি চার্জ অন্য একটি চার্জকে তার চতুর্দিকে বা তার চারপাশে সর্বোচ্চ যে অঞ্চলব্যাপী, এই যে তার চারদিকে সর্বোচ্চ যে অঞ্চলব্যাপী অন্য একটি চার্জকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারে, তাহলে ওই অঞ্চলকে বলা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, বা এখানে চার্জের ক্ষেত্র হিসেবে আমরা কনসিডার করতে পারি। সো আমরা জানি পজিটিভ চার্জ পরস্পর কি করে বিকর্ষণ করে, তারপর পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পর কি করে আকর্ষণ করে। অর্থাৎ চার্জ যদি একই হয় তখন পরস্পর আকর্ষণ বিকর্ষণ করবে, আর চার্জ যদি বিপরীত হয় তখন পরস্পর আকর্ষণ করবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে, এই এরিয়ার ভিতরে অন্য একটি চার্জকে যখন স্থাপন করা হবে, ওই চার্জটি নয়তো এখানে যে পরিমাণ চার্জ দেওয়া আছে ধরলাম কিউ, এই কিউ পরিমাণ চার্জ দ্বারা নয়তো আকর্ষিত হবে, নয়তো কি হবে বিকর্ষিত হবে। তো আমরা যদি একটা পজিটিভ চার্জকে এই জায়গায় নিয়ে আসি, এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এই পজিটিভ চার্জ একে কি করবে, এই বরাবর এইদিকে কি বিকর্ষণ করবে। তো সিমিলারলি এখানে যদি আরেকটা চার্জ নিয়ে আসি, এই বরাবরটাকে বিকর্ষণ করবে, আর এখানে যদি আমি একটা চার্জ স্থাপন করি, এই বরাবরটাকে বিকর্ষণ করবে। তাহলে দেখো এই যে বিকর্ষণ বলের একটা মান থাকবে এবং হচ্ছে তার একটি নির্দিষ্ট দিক রয়েছে। যেমন আমি যদি এই চার্জের কথা বলি, এই চার্জকে বিকর্ষণ করে এই বরাবর এবং এই চার্জকে বিকর্ষণ করে এই বরাবর। তো সিমিলারলি আমি যদি এখানে একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জকে ও কি করবে, এই বরাবর আকর্ষণ করবে, আর এখানে যদি নেগেটিভ চার্জ নিয়ে আসি, এটাকে এই বরাবর আকর্ষণ করবে। তাহলে এখানে আকর্ষণ এবং বিকর্ষণ বলের দিক কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, এবং মান কি একই থাকতে পারে, মান আছে এবং কি দিক উভয়টি রয়েছে। তাহলে এই যে চার্জের ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যাই বলি না কেন, এটা কি একটি ভেক্টর ক্ষেত্র। যেমন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, বললাম এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর কিন্তু একটি নিজস্ব কি রয়েছে, ক্ষেত্র রয়েছে, যাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এটা যদি একটি পৃথিবী হয়, তাহলে সর্বোচ্চ যে অঞ্চল ব্যাপী বা যে এরিয়া ব্যাপী পৃথিবী অন্য একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, তখন এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। আর এই মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো ভিতরে কোনো একটা বিন্দুকে যদি নিয়ে আসা হয়, তখন পৃথিবী তাকে নিজের দিকে কি আকর্ষণ করবে। যেমন আমি যদি এই মার্কারের কথা বলি, এই মার্কার ক্ষেত্রে যদি আমি শূন্য থেকে ছেড়ে দিই, তখন কি সোজা নিচের দিকে পড়ে যাবে, অর্থাৎ mg বলে কি পৃথিবী নিজের দিকে টানবে, কি বলে মহাকর্ষীয় বলে। সুতরাং এই যে মহাকর্ষীয় বল, তড়িৎ ক্ষেত্র, এগুলো হচ্ছে সবগুলো একটি কি ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। তাহলে ভেক্টর ক্ষেত্রে কি রয়েছে, মান এবং দিক উভয়টি রয়েছে, আর স্কেলার ক্ষেত্রের মধ্যে কেবল মান আছে কিন্তু কি নেই, দিক নেই। এখন আমরা ভেক্টর ক্যালকুলাসের মেইন জায়গায় ফিরে যাই। আমাদের মেইন আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে কি গ্রেডিয়েন্ট বের করা। গ্রেডিয়েন্ট দেখো এই নাম, এর আগে কিন্তু এই নাম শুন নাই, গ্রেডিয়েন্ট। একটি হচ্ছে গ্রেডিয়েন্ট বের করবো আমরা, তারপরে এরপর হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স, এবং আরেকটি হচ্ছে কি কার্ল, কার্ল বলা হয়, কার্ল। তো দেখো এগুলো উচ্চারণ করতে কিন্তু একটু কি প্রবলেম হচ্ছে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট নতুন নাম, ডাইভারজেন্স, কার্ল, যাই হোক না কেন আমরা প্রথমে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। এখন গ্রেডিয়েন্ট কি, মূলত যে গ্রেডিয়েন্ট কি করে, যার সাহায্যে মূলত কি করা হয়, কোন একটি স্কেলার ক্ষেত্রে পরিবর্তন বের করা হয়।
কি বললাম, গ্রেডিয়েন্টের সাহায্যে কি করা হয়, কোন একটি স্কেলার ক্ষেত্রে পরিবর্তন বের করা হয়। এখন অবশিষ্ট রয়েছে হচ্ছে কি ভেক্টর ক্ষেত্র। আর ভেক্টর ক্ষেত্র কি হবে, যার সাহায্যে মূলত ভেক্টর ক্ষেত্র পরিবর্তন করা হয়। এখানে দুটি, একটি হচ্ছে ডাইভারজেন্স, আরেকটি হচ্ছে কি কার্ভ। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব, গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব।